মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি। এদিকে টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। জানাবো প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জল কামান। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে, তবে তার শারীরিক অবস্থা আরো অবনতির দিকে। প্রেস সচিব জানান, শিশুটির শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেছে। তার সিজিএস লেভেল 4 থেকে কমে 3-এ এসেছে, আর ব্রেন স্ট্রিম ও আগের থেকে কমেছে। তবে সিএমএইচ এর ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সবাই মিলে দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, সবার কাছে তার জন্য দোয়া চাই। গত 10 মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংকটাপন্ন অবস্থায় থাকাকালে গত 8 মার্চ সন্ধ্যা 6টায় শিশুটিকে সিএমএইচ এর আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। উপজেলার চালিভাঙা ইউনিয়নের নলচর গ্রামে হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে চালিভাঙা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল বারেক ও একই ইউনিয়নের যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি বালু তোলা নিয়ে সম্প্রতি মামলাও হয়েছে তার বিরুদ্ধে। বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এ সময় টোটা দিয়ে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। চারিভাঙা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সংঘর্ষের সময় দুপক্ষই টেটা যুদ্ধে লিপ্ত হয়। আহতদের মধ্যে একজন চোখ মুখে টেটা বিদ্ধ হয়েছে, তাকে ঢাকায় নেওয়া হয়েছে। মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানকার পরিস্থিতি এখন শান্ত। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা শিক্ষকদের, পুলিশের জল কামান। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেছেন শিক্ষকরা। এ সময় তাদের উপর জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। জানা যায়, দীর্ঘদিনেও দাবি আদায়ের বিষয়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল তারা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে। পুলিশ বলে, এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই, আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন। কিন্তু শিক্ষকরা তাতে রাজি হননি। পরে বাধা উপেক্ষা করে শিক্ষকরা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষক লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, আমাদের দাবি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ। আমরা মিছিল করে যমুনার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের পানি মারা হলো। এত বৈষম্য কেন? সরকার যদি যথাযথ ব্যবস্থা করতো তাহলে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হতো না। এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর সমকালকে জানান, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে তারা সড়কের উপর বসে পড়লে তাদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী সেই মাসেই এই সংক্রান্ত পৃথক 2টি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠকে গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার সরকারি নির্দেশদাতা গণহত্যার সরাসরি নির্দেশদাতা হিসেবেও থাকছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক 2টি প্রতিবেদন শীঘ্রই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষা পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই প্রথম কোনো
মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 15 বছর শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে সবকিছু তার একক নির্দেশে সংগঠিত হয়েছে। এখানে কি তাকে সুপিরিয়র কমান্ড হিসেবে রাখা হচ্ছে। তবে তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, স্বচ্ছ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। স্বল্প সময়ে তাড়াহুড়া করে দুর্বল প্রতিবেদন দাখিল করা হলে আসামিরা বেরিয়ে যেতে পারেন। দাখিল করতে যাওয়া তদন্ত প্রতিবেদনে 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে সব ধরনের অপরাধ, দুর্নীতি, অনিয়মের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর বানিয়ে নির্যাতন, পুলিশ ও র্যাবকে রাষ্ট্রের দানব বানিয়ে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেসব বিষয়ে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 36 দিনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের একটি শ্রেণীতে এবং যারা এসব অপরাধ করতে নির্দেশে উস্কানি ও প্রচারণা দিয়েছে তাদের দ্বিতীয় একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, তদন্ত প্রতিবেদনে গত 12 ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন দপ্তরের তথ্য অনুসন্ধানে প্রকাশিত 127 পৃষ্ঠার জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদনে সংযুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশীয় মানবাধিকার সংস্থা অধিকার এর কয়েকটি প্রতিবেদনেও সংযুক্ত করা হবে। প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে সরকারের বিরুদ্ধে। ক্ষমতা টিকে থাকতে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করার সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। তদন্ত প্রতিবেদন দাখিলের আগে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী, ঘটনার প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। তবে মামলার সাক্ষী হিসেবে 250 থেকে 300 ব্যক্তিকে রাখা হচ্ছে। সাক্ষীদের মধ্যে ভিকটিম, শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম কর্মী, ডিজিটাল প্রমাণ ফুটেজ, সিসিটিভি ফুটেজ, টেলিফোন কথোপকথন, অন্য যাবতীয় সাক্ষ্যের আওতায় আনা হবে। ইতিমধ্যে বেশ কয়েকজনের 164 ধারা জবানবন্দি গ্রহণ করা হয়েছে। 4 শতাধিক পৃষ্ঠার ভলিউমে তৈরি করা তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই আগস্টে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে, ক্লিনিক, বিশ্ববিদ্যালয় ও কলেজ পরিদর্শন করে এবং হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমদের সঙ্গে কথা বলে নতুন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এছাড়া সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে সরকার ও তাদের দোসর সহযোগী কর্তৃক সংঘটিত অপরাধ, বিভিন্ন জাতীয় দৈনিকের কাটিং, সরকারি বেসরকারি প্রতিবেদন সংগ্রহ ও পর্যালোচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে প্রতিবেদনটি প্রথমে প্রসিকিউশন বিভাগে দাখিল করা হবে। এরপর প্রতিবেদনটি পরীক্ষা নিরীক্ষা করে চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন। তদন্ত প্রতিবেদন গ্রহণের পর ট্রাইব্যুনাল যাচাই বাছাই করে অভিযোগ গঠন করবেন। তার উপর ভিত্তি করে হবে অপরাধের বিচার। এরপর মামলার আসামি পলাতক থাকলে ট্রাইব্যুনাল আইনের দৃষ্টিতে হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দেবেন। তাতেও সাড়া না পেলে জাতীয় দৈনিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পলাতক আসামির ঠিকানা অনুযায়ী বাড়ির গেটে টানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে আসামি হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করার নির্দেশ দেবেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার। সাক্ষ্য প্রমাণ ও দাখিল করা তথ্য উপাত্তে দোষী সাব্যস্ত হলে সাজা হবে। অভিযুক্তদের গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।